আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে কিংবা রাজনৈতিক যে পতন উত্থান হয়েছে, সেই পতন উত্থানের পেছনে শুধুমাত্র যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির গুটিচাল রয়েছে তা কিন্তু নয়। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন মুড়ল মাতবররা কিন্তু সেই সকল গুটিচালের মধ্যে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করছেন। এবং আওয়ামী লীগ সরকারের পতনের যে বিষয়টি বা পতনের যে প্রেক্ষাপট, এই বিষয়টি সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন। এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে। তবে এর মধ্যে অনেক কিছুই সত্য, আবার অনেক কিছুই মিথ্যা। যাই হোক, আমি ওই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না বা ওইদিকে যাচ্ছি না, কারণ এইসব বিষয়ে বিশদ আলোচনা পূর্বেই অনেকবার করা হয়েছে। এখন যে বিষয়টি বাংলাদেশের জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় সেটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। এবং সেই সুষ্ঠু নির্বাচনে কোন কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং সুষ্ঠু নির্বাচনটি কবে হবে, এবং এই সুষ্ঠু নির্বাচন ঘিরে আন্তর্জাতিক যে সকল মোড়লরা কাজ করছেন তাদের পদক্ষেপ বা হস্তক্ষেপ কিরকম হবে, এই বিষয়টি আসলে জানা প্রয়োজন। এই বিষয়টি জানার পূর্বে প্রথমত সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটি হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা, এবং দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা। এই যে প্রশ্ন, এই প্রশ্ন ঘিরে কিন্তু একটি বিশেষ ফর্মুলা কাজ করছে, এবং সেই ফর্মুলাটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে কার ইশারায় বা কার ইন্ধনে বর্তমানে বাংলাদেশে সরকার পরিচালনা করছে। আমরা দেখেছি আওয়ামী লীগ পতনের পরবর্তী সময়ে কিন্তু আওয়ামী লীগ বিভিন্নভাবে আমেরিকার ট্রাম্প প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে গিয়েছিল, যদিও আওয়ামী লীগের লবিস্টরা কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের ট্রাম্প প্রশাসনের উপর নির্ভরশীল হননি কিংবা ভারতের মোদী সরকারের উপর নির্ভরশীল হননি। শুধুমাত্র তারাই হয়েছেন যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মী, এবং তারা বিশ্বাস করতেন যে তাদের আবেগ থেকে ট্রাম্প প্রশাসন হয়তো বা আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় বহাল করিয়ে দিবে কিংবা ক্ষমতা ফিরে পেতে সাহায্য করবে। একইভাবে মোদী সরকারের ক্ষেত্রে বা ভারতের ক্ষেত্রেও বিষয়টা এরকমই ছিল। এটি সম্পূর্ণ তাদের দলের প্রতি ভালোবাসা, আবেগ, এবং হঠাৎ করে আওয়ামী লীগের এ ধরনের পতন হয়ে যাওয়া কিন্তু তারা কোনোভাবে মেনে নিতে পারেননি। এখনো আমরা দেখতে পাই যে আওয়ামী লীগপন্থী এমন অনেক নেতাকর্মী রয়েছেন তৃণমূল পর্যায়ে যারা এই বিষয়গুলিতে খুব বেশি বিশ্বাস করেন। এমনটা যে হতে পারে না তা কিন্তু নয়। আন্তর্জাতিক বিশ্বে বা আন্তর্জাতিক যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু অনেকটা স্লো পয়জনের মতো। কখন কিভাবে কাকে আঘাত করে এটি বোঝা খুবই মুশকিল। যাই হোক, যে বিষয়টি বলছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আসলে কার ফর্মুলায় চলছে। আমরা প্রথমে যেমন দেখেছি যে ট্রাম্প প্রশাসনের উপর আওয়ামী লীগের এক ধরনের বিশ্বাস, ভালোবাসা, ভরসা ছিল। এখন কিন্তু আমরা সেই বিষয়টি ঠিক উল্টো দেখতে পাচ্ছি, অর্থাৎ আমেরিকা প্রশাসনকে অনেকটাই অবিশ্বাস করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখানে অবিশ্বাস করছে কারণ এই যে তৃণমূল নেতাকর্মীদের কথা বললাম, তারা এখন বুঝতে শুরু করেছে যে আমেরিকা আসলে প্রকৃতপক্ষে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, বরঞ্চ আমেরিকা এখানে তার নিজের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থটাকেই সব থেকে বড় করে দেখবে। এখন বাংলাদেশের ভূ রাজনৈতিক যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি সম্পর্কে অনেকগুলা ভিডিওতে বলা হয়েছে, এখন আর এই ভিডিওতে বলতে চাচ্ছি না। এই আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়ে আমেরিকার যে স্বার্থ রয়েছে সেই স্বার্থ আমেরিকা কখন কিভাবে পাবে বা কখন কিভাবে গ্রহণ করবে সেটি তাদের যে প্র্যাকটিস রয়েছে, তাদের যে পলিসি রয়েছে সেই পলিসির উপর ভিত্তি করে কিন্তু দাঁড়িয়ে আছে। তবে আমরা কিছুদিন পূর্বে আমেরিকার হোয়াইট হাউস থেকে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যতে উনি বলেছেন যে বাংলাদেশের জনগণ প্রকৃতপক্ষে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখানে প্রশ্ন যিনি করেছেন উনি একজন ভারতীয় গণমাধ্যম কর্মী ছিলেন, যদিও বাংলাদেশের গণমাধ্যমে ওনার পরিচয় উল্লেখ করা হয়নি। কিন্তু উনি যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নে শেখ হাসিনার ক্ষমতায় ফেরার প্রসঙ্গ ছিল, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গ ছিল, এবং বাংলাদেশের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান নিয়েও কিন্তু একটি প্রশ্ন ছিল। সর্বোপরি আমেরিকার কি পদক্ষেপ বা আমেরিকা এখানে কি ধরনের হস্তক্ষেপ করবে এই বিষয়টি জানার জন্য মূলত উনি প্রশ্নগুলো করেছিলেন। তবে ওনার প্রশ্নটি সম্পূর্ণ করতে দেওয়া হয়নি, ওনাকে থামিয়ে দিয়ে কিন্তু সেই মুখপাত্র উত্তর দেওয়া শুরু করেন। এবং তিনি কিন্তু যে উত্তরগুলো দিয়েছেন এগুলো বাংলাদেশের গণমাধ্যমে যেরকম প্রচারিত হয়েছে তেমনি ভারতীয় গণমাধ্যমে এবং বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু প্রচারিত হয়েছে। তো সেখানে বাংলাদেশ প্রসঙ্গে উনি যে বিষয়টি বলেছেন, প্রথমেই উনি বলেছেন যে বাংলাদেশের জনগণ মূলত বাংলাদেশের ধারক ও বাহক, এবং বাংলাদেশের জনগণ যেটি চাইবে সেটি প্রকৃতপক্ষে বাংলাদেশে ঘটবে।
এখন এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা কিন্তু প্রতিফলিত করছেন। ইতিমধ্যে আমেরিকার সাথে আমাদের সেনাপ্রধান সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপপ্রধান উপদেষ্টার বিভিন্ন পর্যায়ে দফায় দফায় কিন্তু বৈঠক হয়েছে। আমেরিকা বলতে এখানে আমেরিকার বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিবর্গ কিংবা আমেরিকার বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকর্তা, আমেরিকার বিভিন্ন সেনা কর্মকর্তাকে বোঝানো হচ্ছে। তাদের বৈঠক এবং তাদের সাথে এই যে কথাবার্তা এবং আমেরিকার যে মুখপাত্র হোয়াইট হাউসের পররাষ্ট্র মন্ত্রণালয় উনার এসব বার্তা এবং উনার বার্তার পরবর্তীতেই কিন্তু অর্থাৎ 5 থেকে 10 দিনও কিন্তু যায়নি আমাদের আইন উপদেষ্টা যিনি রয়েছেন বর্তমানে দায়িত্বে আসিফ নজরুল, উনি যে বার্তাটি দিলেন সেই বার্তায় যখন সাংবাদিক প্রশ্ন করলেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসা কিংবা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির বিষয়ে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে বিষয়গুলো, তখন উনি সচরাচর এই বিষয়টি বললেন যে বাংলাদেশের জনগণ প্রকৃতপক্ষে যে বিষয়টি আসলে নির্ধারণ করবে সেই বিষয়টি ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। এখানে আমেরিকার যে বার্তা সেই বার্তার সাথে কিন্তু আইন উপদেষ্টার বার্তার অনেকটাই মিল হয়ে গিয়েছে। অর্থাৎ আমেরিকা যেভাবে বলে যে বাংলাদেশের জনগণ যদি চায় আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আবার বাংলাদেশের জনগণ যদি চায় যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখবে তাহলে সেটি হবে। আবার বাংলাদেশের জনগণ যদি চায় না আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ নির্বাচনেও আসবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে সেটিই করবে। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এক শ্রেণীর মানুষ আওয়ামী লীগ বিপক্ষে যারা অবস্থান করছেন তারা কিন্তু ঢালাওভাবে প্রচারণা করছেন। আবার আরেকটি বিষয় লক্ষণীয়, এই যে আমেরিকার যে ফর্মুলা, এই ফর্মুলাটি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে চর্চা করছে না কিংবা প্রকৃতপক্ষে যে তারা মানছে না, এটিও কিন্তু কোনোভাবে দৃষ্টিগোচর করা যায় না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার এ ধরনের বক্তব্য যেটি সুস্পষ্ট হওয়ার কথা, অর্থাৎ না আমরা যে বিষয়টি করব সেটি হচ্ছে আওয়ামী লীগকে আমরা কোনোভাবে নিষিদ্ধ করব না, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, অথবা আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব, আওয়ামী লীগ যে বিষয়গুলো করেছে। এখানে উনি গণহত্যা এবং বিচারিক বিভিন্ন প্রক্রিয়া টেনে এনেছেন, তবে প্রাসঙ্গিকভাবে উনি জনগণের কথাগুলো বলেছেন। এখন বাংলাদেশের জনগণ যদি গণ আন্দোলন গড়ে তুলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বসিয়ে দেয়, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছেড়ে দেবে, নাকি প্রশাসনিকভাবে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন করার চেষ্টা করবে? এই বিষয়গুলো কিন্তু আসলে বিভিন্ন পাক্ষিক এবং বিপাক্ষিকভাবে প্রশ্নের সৃষ্টি করে। এবং আওয়ামী লীগ যেভাবে প্রকৃতপক্ষে তাদের যে একটি পরিকল্পনা তৈরি করছে মাঠ পর্যায়ে নামার জন্য, এবং আমরা দেখছি যে আওয়ামী লীগ মাঠ পর্যায়ে ইতিমধ্যে নেমেও গেছে, এবং তারা যে পরিকল্পনাটি করছে যে লক্ষ লক্ষ জনসমাগম ঘটাবে ঢাকার মধ্যে, ঢাকা ব্লকেট করবে, ঢাকায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হবেন, ঢাকা অচল করে দেওয়া হবে, এবং শেখ হাসিনা দেশে এসে কোনোভাবে ল্যান্ড করবেন বা দেশে পৌঁছাবেন, অথবা উনি যে অবস্থায় থাকেন না কেন উনি ঢাকাতে এসে অবস্থান করবেন এবং উনাকে ঢাকা ব্লকেট করে কিন্তু উনাকে ক্ষমতায় পুনরায় বহাল করিয়ে দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটাকে জন আন্দোলন হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছেন। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার চুপচাপ থাকবে? আমার তো কোনোভাবেই মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার চুপচাপ থাকবে। সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বার্তা, এই বার্তাগুলো বা এই যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিগত বা মুখের ওনাদের নিজস্ব কোনো কথা নয়।